নির্বাচনে যান নাই মানে পকেটে ঢুকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা কি আপনার শত্রু নাকি জাস্ট হিংসা করেন আপনারা পারেন নাই ওরা করে দেখেছে আতাত করতে চেষ্টা করেছেন ব্যর্থ হয়ে আবার তার সমালোচনা করেছেন এবারও আসলে আপনারা আন্দোলনটা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা করছে তখন আপনারা সেটিকে সমর্থন দিয়েছেন অনেকেই সমর্থন দিয়েছেন এখন আবার যেহেতু আপনারা খুব বেশি পাত্তা পাচ্ছেন না সেহেতু এখন আবার এই সরকারের সাংঘাতিক রকম সমালোচনা শুরু করেছেন কোনো ক্ষেত্রে নিজস্ব মিটিংয়ে তাদের দুর্নীতির কথাও বলতে চাইছেন এটা ঠিক হচ্ছে কিনা মানে আপনাদের রাজনৈতিক গতিপথ কি আপনারা ঠিক করেছেন রোড মার্চের পাশাপাশি সরি আমার প্রশ্নটা একটু হার্শ মনে হলে আমাকে ক্ষমা করে দিন এটা অনেকের প্রশ্ন আর কি যে আপনারা কি আপনাদের রাজনৈতিক গতিপথ ঠিক করেছেন কিনা দেখেন খালেদ ভাই, এই টকশোতে আশরাফ ভাই নিজেও কিন্তু সমালোচনা করছেন এবং তার সাথে আমার কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে, আমি দেখেছি। শুধু সে না, আরো অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু সমালোচনা করছে। অর্থাৎ সমালোচনা কেন আসছে? কারণ ওই যে 626 জনের তালিকা আমরা পাচ্ছি না, আমরা বারবার বলার পরও আমরা রোড ম্যাপ পাচ্ছি না। আপনি বললেন যে আমরা বিভিন্ন সময় আঘাত করার চেষ্টা করেছি, পাত্তা না পেয়ে মূলত সমালোচক হয়েছি। বিষয়টা আসলে এরকম না, বরং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমাদেরকে বিভিন্ন ভাবে তাদের পকেটে নেওয়ার চেষ্টা করেছে। এই যে গত ইলেকশন, সেই কখনো ইলেকশনে কখনো তো আপনার পকেটে ঢুকেছে না মাধ্যমে কখনো মেজর কখনো তো জেনারেল পকেটে ইব্রাহিমের ঢুকেছে মাধ্যমে না আমাদের নির্বাচনে নিতে ব্যাপকভাবে চেষ্টা করেছে, কখনো কিন্তু আমরা কখনো নির্বাচনে যাইনি। এবং নির্বাচনে যান সেক্ষেত্রে নাই দেখেন, মানে পকেটে আমাকে ঢুকছেন দুইবার মাঝে মাঝে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ডিজিএফআই আমার বাসা থেকে আমি যখন ইলেকশনে যেতে রাজি হয়নি। তো এই ঘটনাগুলো ঘটেছে। এবং যেটি আপনি বললেন যে এই সরকারের কাছে পাত্তা না পেয়ে আমরা সমালোচনা করছি, না, এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের সবার সরকার। আমরা যেমন ভাবে সরকারের সহযোগিতা করছি একইভাবে সরকারের সমালোচনা তো করতে হবে, কারণ কেউ তো দৈত্য দানব না। এবং যদি আপনি কারোর সমালোচনা না করেন তাহলে তো সে কর্তৃত্ববাদী হয়ে যাবে। তিনি যে ভুল করছেন এই ভুলগুলো তিনি বুঝতে পারবেন না। সেই জায়গা থেকে আমরা এই সরকারের সমালোচনা করছি এবং করব, একই সাথে তাদেরকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করব। সরকার যে ভুলগুলো করছে, আমি তো আর সরকারে নাই, সুতরাং আমি সেইগুলোর কথা কেন বলবো না? রাশেদ খান, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি কি এরকম একটি মন্তব্য করেছেন যে হাসনাত মানে সমন্বয়কদের মধ্যে হাসনাত সার্জিস এরা টাকা খেয়েছে বা এরকম দুর্নীতি করেছে, এরকম কোনো মন্তব্য কি আপনি করেছেন? না, আমি এরকম কোনো মন্তব্য করিনি। যুগান্তরে যে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল ডিসি নিয়োগ বা বিভিন্ন নিয়োগ নিয়ে, সেখানে সমন্বয় পরিচয়ে একজন ব্যক্তি, তার নাম তানভীর, যেটি যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছিল, তার পরামর্শে মূলত বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাকে এখানে পাঠিয়েছে হাসনাত এবং সার্জিস। সেই নিউজটি আপনি আমার পেজে দেখতে পারেন, আমি শেয়ার দিয়েছি। সার্জিস আমাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি বলছেন যে এই নিউজটি তার চোখের সামনে আসেনি। আমি প্রশ্ন করেছিলাম এবং সেটি সিজিএস এর প্রোগ্রামে, সেখানে আশরাফ ভাই নিজেও ছিল, যে সমন্বয়কদের নাম এরকম আসছে যাদেরকে কিছুদিন আগেই মানুষ আপনার এক ধরনের দেবতার মতন করে পূজা করলো, সম্মান করলো, আজকে সেই সমন্বয়কদের নাম যদি এই ধরনের নিয়োগের সাথে আসে সেটি দুঃখজনক। আমরা মনে করি যে সমন্বয়কদের উচিত হবে এটির ব্যাখ্যা দেওয়া, বক্তব্য দেওয়া বা প্রতিবাদ জানানো। এবং একই সাথে বলেছিলাম যদি নিউজটি মিথ্যা হয় তাহলে তানভীরের নামে মামলা করতে হবে। যে সাংবাদিক এই ধরনের বিভ্রান্তিকর নিউজ করেছে তার নামে মামলা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু কিছুই করা হয়নি। সেই জায়গা থেকে এক ধরনের বিভ্রান্তি তো ছড়িয়ে গেছে। তো আমি যেহেতু পলিটিক্স করি, সমাজের নানান ধরনের বিচ্যুতি বিভ্রান্তি সেগুলো নিয়ে অবশ্যই আমি কথা বলতে পারি। সমন্বয়করা তো ছাত্রলীগ না যে ছাত্রলীগের আমলে ছাত্রলীগের সমালোচনা করা যায়নি আর এখন সমন্বয়কের বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারবো না। কোনো যদি দোষ আমার চোখের সামনে ধরা পড়ে, আপনি আমার সমালোচনা করবেন, আমি অন্যের সমালোচনা করব। এমনকি আপনারা দেখেন তাসলিম খলিল তিনি পর্যন্ত লিখেছেন যে এখন তারা এখন আপনি যখন কথা বলেন তখন আর আপনি কথা শুনেন না, তাই না? এই সমালোচনা আরো অনেকে করছে। সুতরাং এই ক্ষেত্রে যদি তাদের সমস্যাগুলো সামনে আসে আমি তো সমালোচনা করতেই পারি। আচ্ছা রাশেদ, আমি যেটা বলতে চাইতেছি যে সমালোচনা তো এক জিনিস, কিন্তু আপনি যেটি জানবেন সেটি নিয়ে তো আপনি সমালোচনা করবেন, কিন্তু কোনো জায়গায় কোনো একটি তথ্যের ভিত্তিতে বা কারো একটি কথার ভিত্তিতে আপনি যখন প্রথমেই সমালোচনাটা করেন তখন মনে হয় কি না যে আপনি তাকে শত্রু জ্ঞান করেন? আপনি যদি অল্প কথায় বলেন, আপনাদের কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কি, আমি প্রশ্নটা করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা কি আপনার শত্রু নাকি জাস্ট হিংসা করেন আপনারা পারেন নাই ওরা করে দেখেছে? এটা হইতে পারে না একটা জেলাসি? আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছি। তাদের সাথে আমাদের প্রায় মিটিং হচ্ছে। যে লিয়াজু কমিটি, নাগরিক কমিটির যে জাতীয় নাগরিক কমিটি, তারাও আমাদের সাথে প্রায় বসছে এবং একসাথে কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে। এবং আমরা একে অপরের সহযোগী, এখানে হিংসার কিছু নাই।
তারা সবাই আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, কেউ চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছিল, কেউ হয়তো একটা পরিবারে চলতে আচ্ছা, গেলে অনেক মানে সময় আপনাদের অভিযোগ মধ্যে অভিযোগ কোনো থাকে, ওরকম কিন্তু এই কোনো কিছু নাই? গণঅভ্যুত্থানে আসিফ বলেন, নাহিদ বলেন, আক্তার বলেন, আমি বলেন, নুরুল হক নূর বলেন, আমরা কিন্তু সবাই একসাথে কাজ করেছি। এবং এই গণঅভ্যুত্থানের পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। হ্যাঁ, রাইট। সেই ইতিহাস হয়তো একসময় কখনো যদি সামনে আনতে হয় সেটি আনা হবে। বাট এতটুকুই বলি, এই গণঅভ্যুত্থানে আসিফ, নাহিদ, নুরুল হক, আক্তার বা রাশেদ খান, আমরা সবাই একসাথে কাজ করেছি। আমরা যেহেতু 18 সালে এই আন্দোলনের আপনাদেরকে নেতৃত্ব দিয়েছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমরা তাদেরকে বলেছি, না, তোমাদের তারা সামনে একটি সময় এসেছে, তোমরা না, এই আন্দোলনকে কিভাবে আসলে জনগণের মুক্তির আন্দোলন হিসেবে কাজে লাগানো যায় সেই চেষ্টাটি করো। এবং ওকে। আমরাই কিন্তু সর্বপ্রথম, বিএনপি বলেন, আমার একটি বক্তব্য নিশ্চয়ই আপনি ভয়েস বাংলাতে শুনেছেন কিনা জানি না, আমি বলেছি যে এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপক অবদান আছে, যেটি কেউ জানে না। এই আন্দোলনে ইন্ডিয়াতে যিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আপনি বলেন সালাউদ্দিন আহমেদ দেশে আসার পরে কেন আচ্ছা, রাশেদ, নুরুল হক নূর এবং রাশেদ আপনাকে তার সাথে রাশেদ আপনাকে ইন্ডিয়ায় ছিলেন আর আমরা বাংলাদেশে। অর্থাৎ এই আন্দোলনে বিএনপি, গণ অধিকার পরিষদ, তারা একসাথে কাজ করেছে। এই আন্দোলনে আপনার সমন্বয়কদের সাথে আমরা সমন্বয় করে একসাথে কিভাবে জনগণের মুক্তি লাভ করা যায় সেটির জন্য আমরা কাজ করেছি। তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, শত্রুতা নাই। আমরা তো 7 বছর ধরে, 6 বছর ধরে আমরা আমাদের দল সংগঠন গুছিয়েছি। আমাদের 64 জেলায় আমাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, আমাদের দলের নিবন্ধন রাশেদ, আমি রয়েছে। বুঝতে তারা পারছি। তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা তো আমাদের শত্রু হওয়ার কোনো সুযোগ নাই। তারা কাজ করছে রাষ্ট্র সংস্কারে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। তাদের সাথে আমাদের আলাপ আলোচনা, সংলাপ বলেন, বোঝাপড়া বলেন, সবকিছুই আছে। তারা আমার এমনকি এই যে উপদেষ্টাগণ, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা, সংলাপ। কিন্তু আমি তো বিরোধী দল, এখনো পর্যন্ত আমি তো সরকারে না। সুতরাং কারোর যদি ভুল ভ্রান্তি যারা সরকারে রয়েছে আমার চোখের সামনে পড়ে, অবশ্যই আমি তার সমালোচনা করতে পারি। আমি যখন সরকারে যাব, হয়তো বিরোধী দলে যারা থাকবে তারা আমার সমালোচনা করবে। এটি তো পলিটিক্স, এটি তো গণতন্ত্র। সুতরাং এই ক্ষেত্রে সমালোচনা করা মানে হিংসা করা, এটি আমি মনে করি না। আপনারা জোট করার ক্ষেত্রে বা দলকে দেখেন, এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। বাংলাদেশে কিন্তু, জি বল। বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় দল ছিল। যেহেতু এই মুহূর্তে তারা গণহত্যার দায়ে এক ধরনের রাজনীতি থেকে তারা দূরে রয়েছে, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আর চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করুক। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে একটি প্রশ্ন কিন্তু সামনে এসেছে। এবং সেই জায়গায় যেহেতু বিএনপি একটি বড় দল, জামাত ইসলাম একটি বড় দল, আরো কয়েকটি ইসলামিক দল রয়েছে, তারা বেশ বড় দল, সাংগঠনিক কাঠামো বেশ শক্তিশালী, এবং গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি। আমরা যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এই যে গণ অভ্যুত্থানের বীজ, এটি তো আমরাই বপন করেছিলাম। এবং 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি জেলে গেছেন, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক ভূমিকা রেখেছি। তো এখন যেহেতু রাজনীতির মাঠ নতুন ভাবে এক ধরনের সূচনা হয়েছে, বলা যায় যে এখানে বিরোধী দল কে হবে সেটি নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে যেটি মনে করে যে এই মুহূর্তে নির্বাচন হলে আপনার বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং একটি শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকবে না। সেই জায়গায় আমরা যতদূর শুনছি যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দলগুলো তারা একটি জোট গঠন করবে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন দলের সাথে আলোচনা হয়েছে যে কি করা যায়, কিন্তু চূড়ান্ত ফয়সালা এখনো পর্যন্ত হয়নি। তবে আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবং এই ঘোষণা কিন্তু এখনকার না, এটি যে 31 দফা ছিল সেখানেই কিন্তু জাতীয় ওকে। সরকারের কথা বলা হয়েছে। আচ্ছা, যেহেতু এখন পর্যন্ত যুগপৎ আন্দোলনে ছিলাম, একসাথে কাজ করেছি, সুতরাং আগামীতে সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা বিএনপির সাথে ইলেকশন করব, নাকি ইসলামিক দলগুলোর সাথে ইলেকশন করব, নাকি বাম দলগুলোর সাথে, নাকি আমরা এককভাবে 300 আসনে প্রার্থী দিব। তবে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা আগামীতে আমরা 300 আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রার্থী দিব, এই ওকে। চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, এই আলোচনা আছে। 300 আসন আপনারা প্রার্থী দিবেন, এই আলোচনা আপনাদের মধ্যে আছে।